বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পাট্টা জমি রেকর্ড কিভাবে করবেন। অর্থাৎ কোনো ব্যক্তির যদি পাট্টা সার্টিফিকেট বা পাট্টা দলিল থেকে থাকে তাহলে সেই জমি রেকর্ড করতে চাইলে আবেদন কিভাবে করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখবেন পাট্টা দলিলটা এই ধরনের কিন্তু হয়ে থাকে। উপরে দেখবেন RS কেস নম্বর দেওয়া থাকে, কত তারিখে অ্যাপ্রুভ হয়েছিল সেই তারিখটাও দেওয়া থাকে এবং সিরিয়াল নাম্বারটাও দেখবেন এভাবে কিন্তু দলিলটাতে পেয়ে যাবেন। এবং তারপর নিচে দেখুন সেই পাট্টা, যে ব্যক্তি পাট্টা পেয়েছে তার নাম থাকবে, তার বাবার নাম থাকবে, তারপর সাংটা থাকবে, থানা জেলা দেওয়া থাকবে এবং কত তারিখে সেই পাট্টা কাগজটা এলাও বা অ্যাপ্রুভ হয়েছিল সেই তারিখটাও নিচে দেখবেন এভাবে কিন্তু দেওয়া থাকে। এবং পরের পৃষ্ঠাতে দেখবেন আরও কিন্তু ডিটেলসে দেওয়া থাকে, অর্থাৎ আপনার মৌজা দেওয়া থাকবে, আপনার জেন নম্বর দেওয়া থাকবে এবং কত দাগ বা কত নম্বর প্লট থেকে আপনারা পাট্টাটা পেয়েছেন সেই প্লট নম্বরটাও দেওয়া থাকবে এবং সেই প্লটের শ্রেণীটা কি সেই শ্রেণীটাও দেওয়া থাকবে এবং কত পরিমাণ আপনারা পাট্টা পেয়েছেন সেই পরিমাণটা দেখবেন দেওয়া থাকবে। তো দেখুন এই পাট্টা দলিলটাতে 28 ডিসমিল বা 28 শতক জমি রয়েছে এবং নিচে দেখবেন দেওয়া থাকবে কত তারিখে আপনারা বা কত সালে আপনারা পাট্টা পেয়েছেন সেই সালটাও কিন্তু দেখবেন এভাবে কিন্তু আপনাদের পাট্টা কাগজটাতে বা পাট্টা দলিলটাতে পেয়ে যাবেন। এই ধরনের যদি আপনাদেরও পাট্টা দলিল থেকে থাকে তাহলে সেই পাট্টা দলিলটা কিভাবে রেকর্ড করবেন। তো তার আগে আপনারাকে জানিয়ে রাখি, যে প্লটে বা যে জমিতে আপনারা পাট্টা পেয়েছেন সে জমিটাতে অবশ্যই আপনাকে দখল থাকতে হবে, অর্থাৎ কত ডিসমিল আপনারা পাট্টা পেয়েছেন সেই পরিমাণ জমিটাতে অবশ্যই আপনাকে দখল থাকতে হবে। যদি আপনারা দখল না থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই পাট্টা জমিটা কিন্তু রেকর্ড হবে না। তো জমি জায়গার যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই জমিতে দখল থাকতে হবে। জমির দখলে হচ্ছে মূল রেকর্ড, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো তার জন্যই যে জমিতে আপনারা পাট্টা পেয়ে থাকবেন সে জমিতে অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে, তাহলে আপনারা সেই জমিটা রেকর্ড করতে পারবেন। তো এই পাট্টা দলিলটাতে যে ব্যক্তির নাম রয়েছে সে কিন্তু বর্তমানে জীবিত নেই এবং তার ওয়ারিশ বা তাদের ছেলেমেয়েরা সেই জমিটা নিজেদের নামে সরাসরি করতে চান। তো তাহলে সেই আবেদনটি ওনারা কিভাবে করবেন, বা আপনারাও এই ধরনের যদি সমস্যা থাকে পাট্টা দলিল রেকর্ড করতে যদি চান তাহলে কিভাবে আপনারা বিএলআর অফিসে আবেদন করবেন। তো তার জন্য 7 পেজের উপর আপনারা লিখতে হবে টু দি BL and LRO, তারপর আপনাদের বিএলআর অফিসের নামটা দিয়ে দিবেন এবং বিষয় বা সাবজেক্টটাতে লিখবেন পাট্টার জমি রেকর্ড করার জন্য আবেদন এবং তারপর পেরাতে লিখবেন মহাশয় নিম্ন স্বাক্ষর কারিগণের বিনীত নিবেদন এই যে, তারপর আপনাদের জেন নাম্বার দিয়ে দিবেন, তারপর মৌজার নাম, তারপর লিখবেন আপনাদের প্লট নাম্বারটা, অর্থাৎ কোন প্লটের মধ্যে আপনারা পাট্টাটা পেয়েছেন সেই প্লট নাম্বারটা লিখে দেবেন এবং সেই প্লটের শ্রেণীটা কি, তো সে যে শ্রেণী হবে তারপর শ্রেণীটা লিখবেন এবং তারপর লিখবেন মোট পরিমাণটা, অর্থাৎ আপনারা কত পরিমাণ পাট্টা পেয়েছেন সেই পরিমাণটা লিখে দিবেন এবং পরিমাণটা লেখার পর লিখবেন পশ্চিমবঙ্গ সরকারি খাস জমি আপনার অফিস হইতে আমার বাবার নামে একটি পাট্টা দলিল পাই আছি। যদি আপনাদের নিজস্ব নামে সেই পাট্টা জমিটি যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের নিজস্ব নামটা লিখে দিবেন। যাহার পাট্টা CR নম্বর তারপরে পাট্টা কেস নম্বরটা সেটা কিন্তু আপনাদের পাট্টা দলিলটাতে পেয়ে যাবেন এবং তারপর লিখবেন কিন্তু দুঃখের বিষয় পাট্টাটি আমার বাবার নামে রেকর্ড হয়নি এবং আমার বাবা ইংরেজি এত তারিখে মারা যান এবং তারপরের পেরাতে লিখবেন অতএব মহাশয় নিকট আমাদের কাতর প্রার্থনা যাহাতে আমার বাবার নামে পাট্টার জমি ওয়ারিশ সূত্রে আমাদের নামে রেকর্ড করা হয় তাহার আদেশ দানে মর্জি হন এবং তারপরে পেরাতে লিখবেন অত্র আবেদনের সহিত প্রধানের দেওয়া ওয়ারিশ সার্টিফিকেট এবং মৃত্যু শংসাপত্র জেরক্স কপি পাট্টার জেরক্স কপি সংযুক্ত করিলাম। অর্থাৎ আপনারা এই আবেদনটার সাথে কি কি ডকুমেন্টস দিবেন সেই বিষয়টি আপনারা শেষের পেরাতে লিখবেন এবং তারপর বাঁ সাইডে তফসিল দিবেন, যেভাবে কিন্তু মিসকেস আবেদনের তফসিল দেওয়া হয় সেভাবে কিন্তু আপনারা একটা তফসিল দিবেন এবং তফসিলটাতে আপনাদের মৌজা নামটা দিয়ে দিবেন, জেন নাম্বার যেটা হবে দিয়ে দিবেন এবং কত নম্বর প্লট বা দাগের থেকে আপনারা পাট্টা পেয়েছেন সেই দাগ নাম্বারটা দিয়ে দিবেন এবং টোটাল কত পরিমাণ আপনারা পাট্টা পেয়েছেন সেই পরিমাণটাও বসিয়ে দিবেন এবং তার সাইডে দিবেন বিনীতি নিবেদন, অর্থাৎ যে ব্যক্তিরা আবেদন করছে সে ব্যক্তির নাম ঠিকানা সম্পূর্ণভাবে বসিয়ে দিবেন
তো পাট্টা জমি রেকর্ড করার জন্য প্রথমে আপনারা এভাবে আবেদনটি লিখবেন। তো এভাবে আবেদনটি লেখার পর আপনারাকে 10 টাকার একটি কোর্ট ফি সেই আবেদনটার সাথে দিতে হবে এবং তারপর এই আবেদনটা আপনারা এক কপি জেরক্স করবেন। জেরক্স করার পর আপনারা যে কপিটাতে আপনারা লিখেছেন অর্থাৎ যে কপিটা আপনাদের অরিজিনাল সেই কপিটার সাথে আপনাদের যে যে ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ আপনাদের পাট্টা দলিলের জেরক্স কপি, যদি আপনারা ওয়ারিশ সূত্রে সেই জমিটা রেকর্ড করতে চান তাহলে ওয়ারিশ সার্টিফিকেট এবং মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট, এবং পাট্টাতে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নামে যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাট্টা দলিলের জেরক্স কপিটা দিবেন এবং তার সাথে সেই ব্যক্তির আধার কার্ডের জেরক্স কপি আপনারা সেই আবেদনটার সাথে দিয়ে দিবেন। তারপর আপনারা আপনাদের নিকটবর্তী বিএলআর অফিসে যাবেন এবং যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনারা সেটা জমা করবেন এবং জমা করলে আপনাদের যে কপিটা জেরক্স করবেন সেটাতে সেখানকার অফিসার রিসিভ করে দিবেন। তারপর সেই রিসিভ কপিটা পাওয়ার পর 2-3 সপ্তাহ পর আবার আপনারা আপনাদের বিএলআর অফিসে যোগাযোগ করবেন। এর আগেও কিন্তু আপনারাকে জানিয়েছিলাম যে কোনো মিসকেসের ক্ষেত্রে অফিসে আপনারাকে নিয়মিত যোগাযোগ করতে হবে। যদি আপনারা নিয়মিত অফিসে যোগাযোগ না করে থাকেন তাহলে কিন্তু সেই সব মিসকেসের সমাধান করা খুবই কঠিন। তো তার জন্য অবশ্যই আপনারা যে কোনো মিসকেসের ক্ষেত্রে অফিসে নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনাকে ধৈর্য হারালেও চলবে না, নিয়মিত কিন্তু আপনাকে অফিসে যোগাযোগ রাখতেই হবে। এভাবে নিয়মিত যোগাযোগ রাখলে আপনাদের রিসিভ সেকশন থেকে দেখবেন আপনাদের রিসিভ কপিটাতে একটি ডকেট নম্বর দেওয়া হবে এবং সেই ডকেট নাম্বার পড়ার পর আপনার জমিটাতে অর্থাৎ যে প্লটের মধ্যে আপনারা পাট্টা পেয়েছেন সেই জমিটাতে আরআই সাহেব ইনকোয়ারি যাবেন এবং কত তারিখে আপনাদের সেই জমিটাতে ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবে সেটা কিন্তু আপনাকে জানানো হবে এবং আরআই সাহেব সরজমিনে গিয়ে আপনার জমিটাতে বা আপনার প্লটের পার্শ্ববর্তী যেসব চাষিরা থাকবে তাদের কাছ থেকেও জেনে নেবেন যে সত্যিকারে সে ব্যক্তি এই জমিটাতে দখলে রয়েছে কিনা এবং সে ব্যক্তি চাষবাস করে কিনা সেসব তথ্যগুলো পার্শ্ববর্তী চাষিদের কাছ থেকে জেনে নেবেন। এবং যদি আপনি সেই জমিটাতে দখল থাকেন তো অবশ্যই আপনাদের সেই পাট্টা দলিলটা রেকর্ড হবে এবং যদি সেই জমিটাতে আপনারা দখলে না থাকেন বা চাষবাস যদি বর্তমান না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই পাট্টা জমিটা কিন্তু রেকর্ড হবে না। জমিটাতে আপনার দখল অনুযায়ী আরআই সাহেব একটি আরআই রিপোর্ট লিখবেন এবং সেই আরআই রিপোর্টটি বিএলআরও সাহেবকে দেওয়া হবে এবং তারপর সেই আরআই রিপোর্টটি বিএলআরও সাহেব পাওয়ার পর আপনাদের বিএলআরও সাহেব ডিএলআরওতে পাঠাবেন এবং ডিএলআরও থেকে আবার সেই অর্ডারটা বিএলআরও অফিসে আসবে এবং সেই অর্ডারটা আসার পর আপনাদের বিএলআরও সাহেব আপনাদের একটি ডেট ঘোষণা করবে অর্থাৎ কত তারিখে আপনার সেই পাট্টা রেকর্ডটি রেকর্ড করা হবে বা কত তারিখে আপনার শুনানি বা হেয়ারিং হবে তারিখটা আপনাকে জানানো হবে এবং যত তারিখে আপনার শুনানি বা হেয়ারিং ডেট বিএলআর সাহেব ঘোষণা করবে সেই তারিখে অবশ্যই আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সেই তারিখে নিয়ে আসতে হবে। সে তারিখে আপনাদের সমস্ত ডকুমেন্টস বিএলআর সাহেব ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর কয়েকদিন পর দেখবেন আপনাদের সে জমিটা অর্থাৎ কত পরিমাণ আপনারা আবেদন করেছিলেন সেই পরিমাণটা দেখবেন আপনাদের রেকর্ড কিন্তু হয়ে যাবে। তারপর সেই পাট্টা দলিলটা রেকর্ড হওয়ার পর আপনাদের পাট্টা রেকর্ডে দেখবেন দেওয়া থাকে হস্তান্তর নিষিদ্ধ বলে দেখবেন লেখা থাকে অর্থাৎ সেই জমিটা আপনারা কাউকে দলিল করে বিকতে পারবেন না। অর্থাৎ পাট্টা জমির ওয়ারিশ সূত্রে রেকর্ড করা যায় কিন্তু কাউকে দলিল মূলে বিক্রি করা যায় না এবং সেই মন্তব্যটা দেখবেন আপনাদের সেই রেকর্ড কপিটাতে লেখা থাকে হস্তান্তর নিষিদ্ধ বলে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওর মূল তথ্যটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।